নমস্কার দর্শক বন্ধুরা, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আলাপনে আমি চলে এসেছি দীপান্বিতা আপনাদের সাথে গানে গানে কিছুটি মুহূর্ত আপনাদের মুখরিত করতে, আপনাদের একটু আনন্দ দিতে চলে এসেছি আজকে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে, যিনি কিনা এই রাজ্যে জন্ম বেড়ে ওঠা সব, কিন্তু বর্তমানে তিনি কলকাতার জগতেও সমৃদ্ধ। গানে গানে ওনার গান শুধুমাত্র ত্রিপুরা নয়, কলকাতা বহিরাজ্য সব জায়গায় ওনার প্রচুর নাম ডাক। আজকে বেশি কথা না বলে সত্যি ওনার নামটা শুনে গান শোনার যে আগ্রহ, সেটা আমার সাথে সাথে আপনাদেরও বেড়ে যাবে। আমার তো বেড়েই চলেছে। এখন প্রথমে ওনাকে স্বাগত জানাবো। উনি হলেন আমাদের রাজ্যের বহিরাজ্যের কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। প্রথমে আপনাকে নমস্কার। নমস্কার। আমাদের স্যান্দন টিভিতে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ সময় আপনার ফেলে চলে এসছেন আমাদের কাছে, আমাদের দর্শকদের আনন্দ দিতে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই রাজ্যের ছেলে, আমি প্রতি বছরই কিন্তু ঘুরে ফিরে আসি। এই রাজ্য তো ছাড়িনি, আমার মাতৃ টান তো রয়ে গেছে এখানে। একদম আসতেই হবে। না, আপনার গান এত সমৃদ্ধি, এত আমাদের মুখরিত করে প্রত্যেকটা মুহূর্ত। আপনার নামটা শুনে আমার বারবার ইচ্ছা করছিল না এখন গান শুনবো, এখন গান শুনবো। তেমন দর্শকদেরও হয়তো বা তেমনই ইচ্ছে করবে এখন। প্রথমে একটু জানতে চাইবো যে আপনাদের সঙ্গীত জগতে যে আপনার আশা, সেটা কিভাবে হয়েছিল? আমার 6 বছর বয়স থেকে সঙ্গীত জীবন শুরু। এটা আমাদের ফ্যামিলি রক্তই ছিল। বাবাও সেই তারাপদ চক্রবর্তীর কাছে দীর্ঘদিন গান শিখেছেন, তখন স্বদেশী আন্দোলন করতেন। তারপর থেকে আমার ফ্যামিলিতে গান বাজনাটা আমাদের ভাই বোনদের সবারই ছিল। আমি 6 বছর থেকে সেই বর্ধমান স্কুলে পড়তাম, তখন থেকে আমার গান বাজনা শুরু। এবং ত্রিপুরার বহু গুণী লোকদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, শ্যামা সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত ও সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে আমি বিশারদ এখান থেকেই পাশ করেছি। এখান থেকে শুরু। হ্যাঁ, গানের জগতে ছোট পুলিনদেব বর্মনের আমল থেকে, তখন থেকে যখন লাল স্কুল মানে উমাকান্ত স্কুলটা ছিল, উমাকান্ত স্কুলে একটা মিউজিক, তখন মিউজিক স্কুলে কলেজটা ছিল উমাকান্ত স্কুলে, লাল স্কুলে বলতো, প্রাইমারি স্কুলে। তখন থেকে কিন্তু আমার প্রথম তবলা দিয়ে শুরু, তারপরে গানে একদম পারিবারিক সূত্রে গানটা একেবারে রপ্ত করা, পারিবারিক সূত্রে আমার গান বাজনা। সত্যি তাই তো আপনার গানে ঝলক উঠে, তার সত্যি ছোটবেলা থেকেই একটা শিক্ষা, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে গানের একটা ছোঁয়া লেগেই থাকে। তারপর এই রাজ্য ছেড়ে চলে গেলেন কেন? সেটা কেন? না, রাজ্য ছেড়ে যাইনি। আসলে কি চাইছিলাম একটু কিছু যদি বেশি প্রকাশ করতে পারি, আর একটু কিছু যদি এগোতে পারি। কারণ কলকাতাটা হচ্ছে কি সাংস্কৃতিক পীঠস্থান বলে সবাই বলে। একদম। তো সুতরাং ওইখানটায় যে শেখার সুযোগ বা প্রচারের সুযোগটা, সেটা কিন্তু এখনো আমার ত্রিপুরা থেকে সম্ভব না। হ্যাঁ, সেটা করার তাগিদে আমি গেছি, এবং সেটা গিয়ে আমার কোনো ক্ষতি হয়নি, ভালোই হয়েছে। কিন্তু আমি যোগাযোগ ছাড়বো কেন? এখানে আসবো, ওখানে যাব, সব জায়গায় ঘুরে ফিরে করে যাচ্ছি। হ্যাঁ, সে তার জন্য বারবার ত্রিপুরা তো আসা হচ্ছে, প্রতি বছর আসা হচ্ছে। তাহলে আর বেশি কথা বাড়াতে ইচ্ছা করছে না। আপনার পেয়েছি এই সময়টা সম্পূর্ণরূপে আমি একদম গানে গানে মুখরিত করতে চাইছি। একটু ছোট্ট করে কিছু যদি হয়ে যায়। আচ্ছা, তাহলে বলি, এখানে তো উইদাউট ইনস্ট্রুমেন্ট আমরা এমনিতে করব। কালকে সবাই জানেন যে বাবা লোকনাথ, সেই মহাপুরুষ লোকনাথের তিরোধান দিবস। তো আমার নিজস্ব তৈরি গান এই ছোট ছোট করে গাইছি। একদম একদম। তুমি বাবা ঠাকুর লোকনাথ, তুমি ঠাকুর বাবা লোকনাথ, তোমার কথা পড়লে মনে, তোমার কথা পড়লে মনে দুঃখ ভুলে কত অনাথ, তুমি ঠাকুর বাবা লোকনাথ, তুমি বাবা ঠাকুর লোকনাথ। গান তো অনেকটা বড়, একটু একটু করে শুনবো। আমরা সব ধরনের গান শুনবো, দেশাত্মবোধক শুনবো। কিছুদিন আগে গেল নজরুল জয়ন্তী গেল, ওটাও শুনবো। সবকিছু মিলিয়ে আজকে আমাদের এই গানের আসর হয়ে যাবে। ত্রিপুরার যে গানের যে ইতিহাস, আপনি তো বহু আগে থেকে গান শিখছেন, বহু ইতিহাস আপনার জানা, সেই সম্বন্ধে দর্শকদের যদি কিছু বলেন।
বলতে গেলে তখন পুলিন্দ বর্মন আমলে বললাম, প্রণাম করতে হয় আগে। সেই সময় থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শেখাতো আমার দীর্ঘদিনের শুরু বারিন্দেব বর্মন ছিলেন, তখন ওনার কাছে উস্তাদজির কাছে তালিম নিয়েছি। রমেন্দ্রনাথ দে, উনি কলকাতার লোক, বর্তমানে উনি নেই, দেহ রেখেছেন। তারপরে আমি ননী চক্রবর্তী, রতন সেনগুপ্ত, সাধন ভট্টাচার্যী, অনেকেই কেউই তো নেই, আমি যাদের নাম বলছি কেউই নেই। মিউজিক কলেজে যারা ছিলেন ওদের কাছে শিখেছি। পরবর্তী সময় কলকাতাতে আমার সুকুমার মিত্রর কাছে আর অধীরদার কাছে, অধীর বাক্সের কাছে কিছুদিন নজরুল গীতি শিক্ষা আছে, আর 3 মাস জটিলেশ্বরবাবুর কাছে আধুনিক গান শেখা। এমনিতে তারপর তো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে নিজের চর্চা করি, যা চলছে। হ্যাঁ, এটাই। আর তৎকালীন দিনে কিন্তু ত্রিপুরার সঙ্গীতটা খুব রাজন্য আমল থেকে, মহারাজের আমল থেকে, বীর বিক্রম আমল থেকে যে কে না এসছেন, তখন আলী আকবর খাঁ থেকে আরম্ভ করে কে না এসছেন ত্রিপুরা রাজ্যে। এখন যদিও উচ্চাঙ্গ সঙ্গীতের সেই আসরটা আর বসে না, এটা অনেক কারণ আছে, এখন গানের বিভিন্ন দিক চলে গেছে। তো সেই সময় থেকে উচ্চাঙ্গ সঙ্গীত তখন হতো, তখন খুব প্রসার ছিল, এখনো করছে, তবে সীমিত, লোক কমে গেছে। এখন লাইট গানের দিকে ঝোঁক মানুষের বেশি। ত্রিপুরা সে আদিকাল থেকে গানের জন্য বা সাংস্কৃতিক জগতে সত্যি একটা প্রভাব সবসময়, আর.ডি. বর্মন থেকে শুরু করে একটা প্রভাব সবসময় থেকে গেছে। সেই আর.ডি. বর্মন, তারপর ভূপতিদেব বর্মন, একদম যাকে হিংসে করতো কলকাতা, ওনাকে প্রচন্ড হিংসে করেছে ভূপতিদেব বর্মন গান। ঝর্ণাদেব বর্মন, ঝর্ণাদের সে যা ছিলাম তাই আছি, না না বাসি ডেকো না, উনিও যথেষ্ট, মান্নাদে পর্যন্ত ওনাকে ডেকেছিলেন ঝর্ণাদিকে। মান্নাদে উনি সাংসারিক কারণে পারেননি, ঝর্ণাদি সেই জায়গাটা অপূর্ব করা ছিল, ওনার বাবারই লেখা গান করে উনি হাইলাইট হয়েছিলেন প্রচণ্ডভাবে। তারপরে অরুন্ধতী হোম চৌধুরী, সেও তো তখন ওই অমিয়দার কাছে শেখা তার গান। হেমন্তবাবু ওকে বেছে নিলেন রবীন্দ্রভারতী থেকে, বেছে নিয়ে ফিল্মে গিয়ে প্রথমেই সে রবীন্দ্রসঙ্গীতে দাদার কীর্তি ছবিতে বেস্ট পুরস্কার পান। তারপর থেকে তো ত্রিপুরার আরও অনেক শিল্পী রয়েছেন যারা সেই জায়গাটাতে আসতে পারেনি, সেই চেষ্টা করেছে, অনেক হয়তো যেতে পারেনি। তো মোটামুটি ত্রিপুরার ঐতিহ্য গান বাজনার দিকে সবাই জানে, ত্রিপুরার কালচার, ত্রিপুরার ঘরে ঘরে গান বাজনা হয়, এটা আমি বলি, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু ঘরে ঘরে হয় না। সাউথ ক্যালকাটাতে ঘরে ঘরে হয়, নর্থ ক্যালকাটাতে ঘরে ঘরে এখন আর পাওয়া যায় না। একসময় ছিল বাগবাজার, শ্যামবাজার, সেই বৈঠকি গান টান। এখন সত্যি কথা বলতে কি, গানের প্রসারটা অনেক কমে গেছে। এখন ভালো গানের টপ্পা টুমরি সেগুলি নেই এখন আর, মডার্ন দিকে গেছে। এটা ব্যবসায়িক কারণে, একদম এটা নিশ্চয়ই ব্যবসায়িক কারণে করতে হচ্ছে। বোম্বের সঙ্গে ফাইট করতে গিয়ে এখন আমরা সেই বোম্বে কাটিং হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে আবার একটু হয়ে যাক আরেকটা গান। আচ্ছা, তাহলে নজরুলের কথা হচ্ছিল। আচ্ছা বলি, নজরুল ইসলামের প্রথম এখানে কিন্তু রজত গুপ্ত ছেলের একজন আমার মনে আছে, রজত দাস, নিষিদ্ধাতের আমলে রজত গুপ্ত কিন্তু নজরুল একাডেমি এখানে করার জন্য, নজরুলের একটা প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে দিলীপ চৌধুরী, তারপরে রিসেন্ট মারা গেলেন মিত্র, পঙ্কজ মিত্র, ওনারা করেছেন। তখন দৈনিক সংবাদের পাশে জ্ঞান বিচেতার দিয়ে আমাদের একটা ছোট্ট ঘর অফিস ছিল, সেখানে আমি, কল্পনা চক্রবর্তী, মায়া রায়, আমরা ওইখানে বসে বসে প্রতি সপ্তাহে 2 দিন আমরা বসতাম, আমাদের ঘরোয়া হতো, গান বাজনা করতাম। আর নজরুলের গান একটু করিনি। হ্যাঁ, নজরুল ইসলামের আমার খুব প্রিয় কবি, যাকে সবাই বলে উনি কি বিদ্রোহী কবি, আমি বললাম প্রেমের কবি। আমার কাছে প্রেমের কবি নজরুলের মতো এমন বাংলা আধুনিক গানের সৃষ্টিকর্তা কবি নজরুল। তখনকার সময় উনি এখনকার বর্তমান যুগের কথা লিখে গেছেন, ওনার লেখনীতে ফুটে উঠেছে বারবার। উনি আবার শুধু বিদ্রোহী বলবো না, উনি প্রেমের কবি, উনি ন্যায়ের কবি। ওনার লেখনীতে সব ধরনের লেখা, উনি সম্প্রীতির কবি। এবং সেই পাথর ভাঙা, ছাদ পেটানো গান, ইসলামী গান, শ্যামা সঙ্গীত, মানে মায়ের গান, কৃষ্ণ পর্যায় গান। একটা মুসলিম লোক যতটা না হিন্দু সম্বন্ধে, হিন্দুর ইয়েতে ঢুকেছিলেন, তো উনি বলতেন না আমি হিন্দু না মুসলমান না, ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো সত্যি এটা কিন্তু আজকে না হলে আমাদের মনে এটা জাগতো না। প্রতিটা লোকের, কেন আমরা বলছি আমরা সব এক, আমাদের কোনো সাম্প্রদায়িক বিভেদ আমরা দেখবো না, দেখতে চাই না। আমরা তো উনার লেখনী দিয়ে দেখেছি, লেখনী দিয়ে আমাদের আজকে মনের বিকাশ, এই পর্যায়ে আসা। সত্যি ওই নজরুল সম্বন্ধে যদি একটু গান হয়ে যায়। নজরুলের গান করলে কি গান করা যায় নজরুলের? আচ্ছা, নজরুলের হলে মা গঙ্গা,
স্তোত্র যেভাবে করেছেন, বা উনি বলেছেন আমার ভারত মায়ের প্রসাদ পেতে মন্দিরের এঠো খেতে তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি, তাই বিশ্বে সবার ঘুম ভাঙালো আমার ভারত মায়ের জীবন কাঠি। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলিছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা বহিয়া চলেছে গঙ্গা সিন্ধু নর্মদা, কিন্তু সেই মানুষগুলি কোথায়? সেই দেশপ্রেম নেই। এখন রাজনীতি নিয়ে সব দেখা যায় দেশভক্তি। আর এই রাজনীতি কেন, তখন তো দেশ স্বাধীন করার জন্য সব উঠে পড়ে লেগেছিল। সেই মানুষগুলি কোথায়? সেই ক্ষুদিরাম বোস কোথায়? দেশবন্ধু চিত্তরঞ্জন কোথায়? সেই জেলে থেকে ঋষি অরবিন্দ সন্ন্যাস হয়ে গেলেন, ওরা কোথায়? রবি ঠাকুর কোথায়? তো এরা তো সংগ্রাম করেছেন। আজকে আমরা এই সমস্ত পলিটিক্যাল নোংরামি নিয়ে দেশটাকে সুন্দর করার চেষ্টা আমাদের করা উচিত না? একদম ঠিক কি না? তাই নিয়ে যদি একটু সামাজিক কাজও করি, সেটাই তো ঈশ্বরের, হ্যাঁ, ঈশ্বরকে আমরা কিছু করতে পারছি। একদম, সেটা মানুষের ভিতরে চেতনা আসতে হবে, বারবার আসতে হবে। কবিদের লেখনীতে বারবার সবকিছু ফুটে উঠেছে। আমরা যত পড়বো কবিদের জীবনী, ততই আমরা জানতে পারবো। বিবেকানন্দ, সে তো এই জীবে প্রেম করে যেজন সেইজন সেবিক ঈশ্বর। আজকাল বিবেকানন্দর একটা স্ট্যাচু দেখলাম তো, এই যে 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মবার্ষিকী পালিত হয়, দেখা গেল জিন্স শার্ট প্যান্ট পরে সব ঘুরছে ছেলেরা মেয়েরা। এই কি বিবেকানন্দ শিখিয়েছিল আমাদের বাঙালিদের? না, একদমই না। সেবা করো, বিভিন্ন এই ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এরা যেভাবে কাজ করছে, এইগুলি আদর্শ হোক আমাদের কাছে। জীবে প্রেম করে যেজন সেজন সেবিক ঈশ্বর। সন্ন্যাসী বেশে এলে এই দেশে, জীবে প্রেম করে গেলে দান, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম। হ্যাঁ, আর তোকে কোলে টেনে ধর্ম ভাঙিলে, জ্ঞানের আলোয় মোর দেশকে চেনালে, কলকেতে টান দিয়ে জাত চেনে নিলে, সে ছবি ভাবি মনে মনে তুমি যে মহান ভগবান, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম। এটাই আমি গান শুরু করেছি, আর বলার দরকার নেই। হ্যাঁ, একদম। এই যে এক বর্তমান জগতে সঙ্গীতের কথা যেহেতু হচ্ছে, যে সঙ্গীতের উন্নতি আর অবনতি নিয়ে কি বলবেন? সঙ্গীতের উন্নতি হচ্ছে, কিন্তু সেটা আমার কাছে ঠিক মানে রুচিদায়ক মনে হয় না। কোনো কোনো ক্ষেত্রে এত মিউজিক গানে ইউজ করছে, গান হয়তো দেখা যায় হাফ সেকেন্ড গাওয়ার পরে মিউজিক চলছে 1 মিনিট ধরে, সেই মিউজিকটার প্রাধান্য দিয়ে গলাটাকে ঢেকে দেওয়া হচ্ছে। গায়কই কোথায় আছেন? বড় বড় শিল্পী রয়েছে, বোম্বেতে, আমাদের কলকাতা প্রচুর আছেন, কিন্তু এত মিউজিক কেন ইউজ করবে গানের মধ্যে? তাহলে তুমি মিউজিক ব্যান্ড করলে বেলা আলাদা আলাদা ব্যান্ড, হ্যাঁ, সেটা হোক না, মিউজিক ফিউশন ব্যান্ড হোক, কিন্তু গানের মধ্যে 1 লাইন গাওয়ার পরে ঠিকঠাক টিক 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 এসব চলছে। এটি কী ধরনের? এরা না দেখাচ্ছে যে আমরা ক্লাসিক্যাল ঢুকিয়ে দিচ্ছি, কোনো দিন সম্ভব না। রাগ রাগিনীকে এইভাবে ঢুকানো যায় না, এটা অসম্ভব ব্যাপার। যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন আমার এই রাজ্য, কারোর মনোপুত হবে না এটা, এবং এটা বেশি দিন চলতে পারে না। সঙ্গীতের এই যে রাগ রাগিনী এক একটা সৃষ্টি করছে, কিন্তু ওই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে, ঘোরাচ্ছে, এর থেকে ঈশ্বরের প্রভাব পড়ছে আমাদের দেহে, মনে, মানসিকতাই তো নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশনে। কিন্তু ভালো গাইছে, প্রচুর ভালো ভালো গলা, বিভিন্ন আমরা চ্যানেলে গান শুনে দেখছি, খুব ভালো ভালো গাইছে ওরা, কিন্তু এদেরকে ঠিক গাইডেন্সটা যেন, আর প্রফেশনাল হয়ে গেছে না এখন, টাকা টাকা দাও, টাকা দিলেই তুমি চ্যানেলে চান্স পাবে, অতটা এপিসোডে দেখানো হবে, আর গরিব ছেলেমেয়েগুলি সেই টাকা দিয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কাউকে বলতেও পারছে না লজ্জায়। একদম, এটা সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এইটুকুনি বলবো, আর বলবো না। তাই তাহলে এখন আর কি গান হওয়া যায়? যে হ্যাঁ, ঋষি অরবিন্দ, হ্যাঁ, যে জেলখানায় সে ইংরেজ গারদে থেকে ঋষি হয়ে গেলেন। এসো আনন্দ সুন্দর হে শ্রী অরবিন্দ, এসো মম জীবনে ধ্যানে মননে,
সত সুন্দর রূপে জালো জ্ঞানের দীপাবলি, আলোক ঝটিকা অপূর্ণতা নাশ অজ্ঞান তামস, জালো মম জীবনে। বলে গেছি, এসো আনন্দ সুন্দর হে ঋষি হে অরবিন্দ, এসো মম জীবনে ধ্যানে মননে। সত্যি অসাধারণ। অরবিন্দ বলুন, সবই দেশে মাতার জন্য, দেশে মাতার জন্য তাদের সংগ্রাম লড়াইয়ের জন্য এতটুকু এসেছেন। আমরাও স্বাধীনতা পেয়েছি, আজকে স্বাধীন দেশে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একটা মত প্রকাশ করতে পারছি। নিশ্চয়ই সেই ওদের লেখনী যতই শোনা যায় বা বলা যায়, কবিতায় বলুন, গানে বলুন, আমাদের শরীরে যেমন একটা। তবে একটা কথা বাইজিবাই বলছি, বই পড়ছে না কেউ একদম, এখন কেবল ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। আগে লোকরা কিন্তু বই পড়তো, যতক্ষণ বই না পড়বে লোকশিক্ষা হবে না। আজকে বই মেলা হয়, বই বিক্রি হয় না, খেতে যায় ঘুরতে যায়, ওরা ঘুরে কিছু মেলার অন্য সামগ্রী কিনে। যতদিন বইয়ে মন নিবিষ্ট না হবে ততদিন একটা জাতির উন্নতি হতে পারে না আমি মনে করি। আগের দিন লোকরা খুব বই পড়তো, এখন পড়ছে না বই পড়ছে না, কেউ পড়ছে না, এখন ধৈর্য নেই মানুষের। এর থেকে একটু ভিডিও দেখে নেব, ফেসবুকে দেখে নেব, ইউটিউবে দেখে নেব, হ্যাঁ তাও ধৈর্য নেই, একটু থেকে টাক করে একটা বুড়ো আঙ্গুল দিয়ে লাইক করে দিল, বাস শেষ হয়ে গেছে। তাই জানতে চাইবো যে আপনার যে সঙ্গীত শিক্ষায়, সেই শিক্ষাগুরুটা প্রথম কে ছিলেন? বলেছিলাম না, আমার প্রথম এই বারেন্দ্র বর্মনের কাছে শিখেছি, প্রথম থেকে। হ্যাঁ ওনার কাছে শিখেছি, রমেন বাবুর কিছু শিখেছি, রতন সেনগুপ্তের কাছে, ননী চক্রবর্তী, সাধন ভট্টাচার্য, আমি বলেছি ওদের কাছে শিখেছি। তারপরে আধুনিক নজরুলগীতি এগুলি কলকাতা গিয়ে আমি সুকুমার মিত্র, সামান্য কিছুদিন জটিল বাবু, আর বললাম তো অধিবাক্যের কাছে বহুদিন শেখা হয়েছে আমার। বর্তমান যে গানের জগতে যে তাদের কথা এবং সুর, এই সম্বন্ধে আপনার মতামত কি? গানের যে সৃষ্টি হচ্ছে নতুন নতুন গানগুলির, আগে একটা বলি, একটা কথা আপনাকে বলি, আগে গৌরী প্রসন্ন মজুমদার, সেই সুধীন দাশগুপ্ত, তারপরে আমাদের পুলক বন্দ্যোপাধ্যায়, সে যে গান লিখতো না, ওদের সলিল চৌধুরী, এদের লেখা সুর মানে গানের সুর সেভাবেই তৈরি করতো। আজকে মান্নাদের গান এত প্রতিষ্ঠিত কি করে হলো? যদি ওই লেখা না বেরোতো, হ্যাঁ, তাহলে কি গান হতো? ওনারা তো ফ্লাইটে চলতে চলতে গান, রান্না করতে করতে গান তৈরি করেছেন। সেই লেখকগুলি করেছিল, খুব ডেপথ লেখা ছিল। এখন লেখাগুলি সব গান না, কিছু কিছু ভালো লেখা হচ্ছে এবং কিছু ফালতু যেগুলি কোনো অর্থ নেই, হ্যাঁ, এইগুলি নিয়ে একটা গান হবে, এটা ভালো লাগে না, এটা কবিতা হয়ে যাচ্ছে, কবিতাটাই গান হয়ে যাচ্ছে। আর কবিতা একটা সাইড, গান একটা সাইড, গানে থাকবে ভালো সুর, একটা রাগের স্পর্শ, তো সেই জিনিসটা নেই। এখন দেখছি সমস্ত কবিতার মতো কতগুলি গান ঢিকঢিক করছে, সেইগুলি নিয়ে একটা গিটার ঝোলে ঝিংঝিং ঝিংঝিং করছে, এইভাবে চলছে গান। মানে এটাকে সবাই এখন গান গেছে, এর জন্য শিক্ষার প্রয়োজনটা কেউ মনে করছে না। তো কথা নেই, সুর, কথা ভালো হলেই তো সুর ভালো হবে, একদম তাই। সেই চিন্তাধারাটা, প্রকৃতি প্রেম, মানুষকে ভিতর থেকে নিংড়ে আনা, সেই ভাবটা মানুষের মধ্যে কমে গেছে আমার মনে হচ্ছে। জানি না, আমাকে হয়তো অনেকে বলতে পারে, কমে গেছে, আমি বলবো আমার কাছে অনেক কমছে জিনিসটা। ঠিক, যত দিন যাচ্ছে তত হ্যাঁ, হালকা হয়ে যাচ্ছে, হালকা। এর চেয়ে বোম্বের গান কিন্তু অনেক ভালো হচ্ছে, বোম্বেতে অনেক ভালো বলে হিন্দি গান হচ্ছে, ক্লাসিক মেজাজের গান হচ্ছে, সেগুলি শ্রেয়া ঘোষাল, সোনু নিগম ওরা যা গাইছে, হরিহরনজি, অনেক অপূর্ব এই গানগুলি। অনেক আমাদের বাংলাকে ওরা ছাপিয়ে অনেক জায়গা অনেক উন্নত বলবো বোম্বে, এই বাংলার লোকরাই গিয়ে বোম্বেকে উন্নত করেছে আমাদের আর ডি বর্মন, এস ডি বর্মন, মান্না দে, তারপরে ওনার নামটা আর এই পরে যে উনি নামটা চেঞ্জ করলেন, কি নামটা করলেন, যাক, জগন্ময় মিত্র, না জগন্ময় মিত্র, হ্যাঁ হ্যাঁ, জগদীপ কি জগমোহন না কি হয়ে গেছিল উনি। কুমার শানু তো অনেক পরে যুগে, কিশোর কুমারের ফলো করে, আফটার কিশোর কুমার ডেথের পরে সেই জায়গায় কুমার শানু প্রচন্ড মেলোডি গলা, খুব ট্যালেন্টেড ছেলে, বহু ফাইট করেছে, বহু মাস্তানি করেছে, ফাইট করে গান এসছে, বহু কষ্ট করেছে। বাঙালি তো সবই তো, বোম্বে অনেকই তো বাঙালি আছে, শান্তনু মিত্র বাঙালি, কুমার শানু বাঙালি, আমাদের বাঙালিরা এখানে কি প্রতিষ্ঠিত হয়েছে, শ্রেয়া ঘোষাল বাঙালি, হ্যাঁ,
ফুট করে মাথায় নাম আসে না, প্রচুর আছে বাঙালি শিল্পী যারা খুব উচ্চে চলে গেছে। তাই একদম সত্যি। এখন যদি আরেকটা গান হয়ে যায়, আরেকটা ইয়ে করলাম আমি, অরবিন্দের উপরে করলাম। একদম আচ্ছা, কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিছু করবো? একদম, রবি ঠাকুর, রবি ঠাকুর ছাড়া তো হয় ভাবা যায় না, এটা সত্যি কথা বলি। কবিগুরু হচ্ছে আমাদের রন্ধনদের কবিগুরু, আমাদের বাঙালির গর্ব, এটা বলি আমি। একটা অবশ্য কথা আমি অনেক আগে পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিলাম যে নজরুলকেও মানে রাষ্ট্রীয় সম্মানটা যাতে পায় সেটা ব্যবস্থা করুন, উনি পাননি যেটা। রবি ঠাকুর তো হচ্ছেন মানে এটা বিশাল ব্যাপার, রবি ঠাকুর একটা প্ল্যাটফর্ম, বিরাট প্ল্যাটফর্ম, ঠিক না? আচ্ছা, আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লোটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যাকাশে দাঁড়ানোর ধোকারে, তখন স্তরে স্তরে ফুটে উঠে অন্ধকারে আপন প্রাণের ধন। মুকুটে তার পরেন সে রতন। আমি যখন, সত্যি কবিগুরুকে ছাড়া কিছুই ভাবা যায় না, কোনো অনুষ্ঠানের সম্পূর্ণতা আসে না যে কবিগুরুর গান হবে তারপর আমাদের মনে তৃপ্তি আসে। আমাদের তো গর্ব কবিগুরু নেতাজি সুভাষ বোস। যত জায়গায় ভারতবর্ষে ঘুরেছি, সাউথ ইন্ডিয়া গেলে দেখা যায় নেতাজি সুভাষ বোসের আর বিবেকানন্দের কত স্ট্যাচু, যেটা বাংলাতে দেখা যায় না। নেতাজি আর বিবেকানন্দ সব জায়গাতে, সব জায়গায় ওই জায়গাগুলি না খুব ফলো করছে, কিন্তু আমরা মুখে বলছি, আমরা ফলো করছি ওয়েস্টার্ন কালচারটাকে বেশি। একদম, এটা আমাদের খুব ক্রেডিট মনে করি আমরা। আমি কিন্তু একটু ক্লাসে কথা বলছিলাম অনেক সময়, হয়তো এই সম্প্রদায়, যুব সম্প্রদায় অনেকে পছন্দ না হতে পারে, তোমরা আমাকে ক্ষমা করো, অন্তত একটু পরিবর্তন দেখবে, শান্তি পাবে। সেই তাই হলো, কবিগুরু তো হলোই। তারপর আমরা একটু কথা বলবো অন্য প্রসঙ্গে, যেমন যে বর্তমান যুগের যে শিশু শিল্পী যারা আছে, ওদের কি বলবেন আপনি? শিশুদের, বাচ্চাদের আগে ছিল ছড়ার গান, হ্যাঁ, হাট্টি মাটি মেয়ে গাইতো, কত রবীন্দ্রসঙ্গীত নজরুল আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাগুলিকে দিয়ে এমন প্রেমের গান গাওয়াচ্ছে যেটা বয়সের সঙ্গে খাপ খায় না। একটা 6-8 বছরের বাচ্চাকে এখন যদি একটা প্রেমের গান দিয়ে শুরু করে, বিভিন্ন চ্যানেলে করছে, খুব বাজে লাগে। ওদের ভেতরটা ফুলের মতো সুন্দর, ওদেরকে কেন এইগুলি এখন বলছে? ওদেরকে আগে প্রকৃতিকে জানতে দাও, ফুলকে ভালোবাসতে দাও, পরিবেশকে ভালোবাসুক। আগে আমার ঘরের যে জিনিসগুলি বা বাহ্যিক জিনিসগুলিকে দেখে সে আনন্দ পাক। প্রথমে যদি তাকে একটা হিন্দি গান দিয়ে করছে, প্রচুর করছে ইউটিউবে, এগুলি এটা ভালো না, ভালো না, এগুলি শুনতেও ভালো লাগে না। না, এটা পাকামে হচ্ছে। অনেক বাচ্চারা খুব ভালো গেলো অমুকের গানটা, আর শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর, তুমি যদি এই 2 দিন গানের মেয়ে লতা মঙ্গেশকর হয়ে যেতে চাও, ঠিক সম্ভব? এমনি হয়েছে? জন্মান্তরে মানুষ আসে, আমাদের আত্মা কিন্তু জন্মান্তরে আসছে। এই জন্মে যা করব ওই আত্মাটা পরজন্মে ওইটুকু নিয়ে আবার জন্মগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হচ্ছে। অনেক চেষ্টার ফলে মানুষ এগোয়। সম্প্রীতি সম্বন্ধে কি বলবেন? সম্প্রীতি তো বলবো, এটা তো প্রধান, আমাদের সবাইকে ভালোবাসতে হবে, কোনো জাত বিদ্বেষ চলবে না। আমার এখানে সবাই, এটা অনেক সময় পলিটিক্যালি অনেকে ভুল বোঝানো হয়, অমুক পার্টি তমুককে চায় না, তমুক পার্টি অমুককে চায় না, এটা ভুল কথা। এটা ওদের স্বার্থে করে, কিন্তু কোনোদিন ভারতবর্ষের কোনো নেতারা, যে কোনো পার্টির হোক, কেউ বলেনি যে আমরা ওদেরকে অস্পৃশ্য মনে করি, ওদেরকে আমার দেশ থেকে তাড়িয়ে দেব, ঘৃণা করব। এটা কিন্তু ভুল ব্যাখ্যা করে। একটা পাবলিক আছে যারা একটু শিক্ষার মানটা কম, তারা এটা নিয়ে দৌড়াদৌড়ি করে, বিশেষ করে গ্রামে দেখবে বেশি এগুলি। গ্রামে একটু বেশি এগুলি, এটা একটা ব্যবসার মতো হয়ে যাচ্ছে এইগুলি নিয়ে। কিছু হলেই এরা বলে যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাই দাও,
এই দাঙ্গাবাজের কত পেছনে চলে যাচ্ছে আমরা, এটা বুঝতে পারছে সবাই, কিন্তু নিজের স্বার্থের জন্য আমি নেতা হব সেই করতে গিয়ে এটাকে শেষ করে দিচ্ছে দেশটাকে। পিছনের দিকে হ্যাঁ হবে, তবে এই আলোড়নের দিন সৃষ্টি হবেই। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া, ছোলে তোর জাত যাবে যাক, সে ছেলের হাতের নয় মোয়া। কি বলে গেছে কবি। একদম। এই ছোট ছোট বাচ্চাদের এখন থেকে শিক্ষা শুরু, হ্যাঁ। সে প্রবণতাটা কলকাতা বলুন আর ত্রিপুরাতে বলুন কতটুকু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, না আর একটু অভাব আছে সচেতনতার? শিক্ষা তো না, এখন তো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে গেলেই খুব হাইলাইট হয়। মানে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম, ইংরেজিতে কথা বলে ইংরেজি শিখেছে। একটা কবিতা আছে না কার, ওই যে বাংলা কি পরীক্ষাতে কি একটা বাংলা খুব দারুণ কবিতাটা হারিয়ে আমার মনে পড়ছে না, হাসতে হাসতে এটা শুনলে। মানে মা হচ্ছে ইংরেজি স্কুলে পড়ে, বাংলা টাংলা শিখে কি হবে, এই তো মূর্খের জিনিস এখন ম্যাক্সিমাম। অথচ তুই মাকে চিনলি না, বাবাকে চিনলি না, তুই চলে গেলি বিদেশি সংস্কৃতিতে। আগে তুই বাংলা ভালো করে বাংলা উচ্চারণ করতে শিখ। আমাদেরও তো আটকে যাচ্ছে বাংলা অনেক সময়, কিন্তু না, বাংলা কথা, বাংলা ভাষার যে উচ্চারণ, সেইগুলিকে অর্থ বুঝে, বাংলা অনেক অর্থ। আরে অনেক সময় আমি স্টুডেন্টদের যখন একটা কিছু বাংলায় বলি, স্যার এটা কি বলে, এটা কি হবে, টিউসডে বললাম, এটা কোন দিন, আরে মঙ্গলবার বললাম, এটা কোন দিন হবে স্যার, টিউসডে বলে, তখন বলবে ও হ্যাঁ ইয়েস ঠিক আছে। এই হচ্ছে শিক্ষাটা। আরে বাংলা শিখে ইংলিশ শিখ, বাংলা শিখ আগে। তো বাংলাটা না শিখলে এটা হবে? আমার মাতৃভাষা, ঠিক না? আগে তো মাকে জানতে হবে, মাকে জানতে হবে। যেই মা কোলে করে দুধ খাইয়েছে, যেই মা বড় করেছে, মাকে জানলেই তো দেশকে জানবো। তারপরে সব শিক্ষা কিন্তু লেখাপড়া দিয়ে হয় না, এটা ভুল কথা। আমি কিন্তু বেশি পড়াশোনা করিনি, আমার অনেক অজ্ঞতা অনেক আছে, কিন্তু ঘুরে ঘুরে মানুষের সঙ্গে ঘুরে ঘুরে ভালোবেসে, অন্তর থেকে ভালোবেসে কিছুটা শেখার চেষ্টা করছি এখনো। শিক্ষার তো আর শিক্ষার শেষ নেই না গো, ওটা চলতেই থাকে। এখন আরেকটা গান শুনে নি আপনার গলায়। কি গান শুনতেছে? বাংলা আধুনিক গান করবে একটু? হ্যাঁ করুন। আধুনিক গান? কার গান? যে কোনো, আপনার যেটা ভালো লাগে ওটাই শুনবো আমরা। আচ্ছা। ও মাঝি রে, ও মাঝি রে, তরঙ্গে তরঙ্গে লাগুক নাই অঙ্গে সেই জোয়ার, অশান্ত অশান্ত ভাবনাদের গতি নেই তো আর, ডুবিয়ার ভেসে যাই, ডুবিয়ার ভেসে যাই, তীর খুঁজে মনে তীর বিধুক এবার পার করে দে বলবো না, তোর খেয়াল খুশির দোল দোলবো না। যা হয় তা হোক আমি এবার দেব সাঁতার এপার ওপার, ও মাঝি রে, ও মাঝি রে, মাঝি রে, মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে। এখানে মাঝি হচ্ছে ভগবান। তো মাঝি হচ্ছে সেই মাঝি যদি নৌকা ঠিকভাবে আমাকে বৈঠাবে না নিয়ে যায়, আমি এখানে সাঁতার কাটবো, ঈশ্বরকে বলছে পার করে দে বলবো না, তোর খেয়াল খুশির দোল দোলবো না, আমি সাঁতার কাটছি, এপার ওপার তুই করছিস, আমাকে উদ্ধার কর হে ভগবান। এই আধুনিক গানের মধ্যে জটিলেশ্বর বাবুর একটা বিখ্যাত গান, কিন্তু এত সুন্দর কথা, যে কোনো ভক্তিমূলক অনুষ্ঠানে গান করা যেতে পারে। সেই এই গানের মধ্যেও ভগবানের কথা, মানুষের প্রকৃতির কথা। আজকাল দেখবে ওই দিদি অনুকূল ঠাকুর, ওনারা রাম ঠাকুর, উনি স্বরূপানন্দ, উনি অমুক, আরে সবই তো একটা ঈশ্বর। বলতো আমরা যদি মনে করি এই মুক্তিটা হচ্ছে এটা, জগৎটাকে ভাবতে হবে এটা ঈশ্বর। এখানে কোনো পাথর বা একটা মূর্তি বসিয়ে দিলাম, শনি পূজা করলাম প্রতি শনিবারে গিয়ে, এটা হবে না। ঈশ্বরকে ভাবতে নিজের অন্তর ঈশ্বর হৃদয়ে বসে আছে। গুরু নানক একটা কথা আছে, নানকের পা দিয়েছিলেন সেই ইয়ের দিকে, বলছিল তোমার পা সরা ওইদিকে মন্দিরের দরজা, বলছিল আমার পাটাকে ঘুরে দিন যেদিকে ঈশ্বর নেই। কোথায় ছিলেন এরা? ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, আমার অন্তর ঈশ্বর। এই হৃদয়টাকে যদি ঠিক করি, সবাইকে যদি নিজেকে ভালোবাসলেই অপরকে ভালোবাসতে পারবো, জীবনে হবে না। যাক, অনেক জ্ঞানের কথা বলে ফেলছি আমি, খুব বেরিয়ে যাচ্ছে এগুলি।
না, একদম কথা বলতে বলতে মনের কথা বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এখন আমরা একটা কি লোকগীতি শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম একটু লোকগীতি। আচ্ছা, চট করে মনে আসে না আসলে, মনে আসছে না হুট করে। গান ওই কপি দেখে দেখে গাইতে গাইতে অভ্যাস হয়ে গেছে, লোকসঙ্গীত একটু কম করি তো। ও আমার দয়াল রে, গোষ্ঠগোপাল, ভজন বিনা পাই কি সে তোমারে, মন প্রাণ দিয়ার দয়াল বুঝিব তোমারে, দয়াল রে মনটা আমার সুজা থুইয়া দয়াল, মনটা আমার সুজা থুইয়া দয়াল, চলি বাঁকা পথে রে, ভজন বিনা পাই কি সে তো মারে। সেই আমার একটা লোকগীতি শোনার খুব ইচ্ছা ছিল, আচ্ছা, তাই বললাম। আমি লিমিটেড লোকগীতি খুব বেশি জানি না, হয়তো 25-30টাই গাইতে পারবেন, বেশি আমি জানি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক গান শুনবো তাই আজকের আয়োজন। তবে অনুষ্ঠানের অনেকটাই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আচ্ছা, আর কি শেষে বলতে চাইবো যে নতুন প্রজন্মের কাছে যদি আপনার কিছু বার্তা থাকে। হয়তো বলে ফেলেছি কথা কথা, অনেক নতুন প্রজন্মের কাছে বার্তা বেরিয়ে গেছে। ওদেরকে বলবো রেগুলার যারা ছোট গান বাজনা শিখছো বা লেখাপড়া শিখছো, ভালো করে মা বাবার কথা শুনবে, এই যে রেওয়াজ করতে বলে রেওয়াজ করবে, এবং এইগুলি হচ্ছে রেওয়াজ করা মানে কি, তুমি গ্রামারটাকে জানছো ভালো করে। তো গ্রামার না জানলে তুমি কোনোদিন ভালো করে কিছু করতে পারবে না। 2টা গান ফলো করে শিখলে এটা কিন্তু সামান্য দিনের গান। এবং পড়াশোনাও যদি তুমি গ্রামারিটিক্যাল না জানো, আমাদের আগে ইংলিশ গ্রামার বাংলা গ্রামার টিচার থাকতো, এখন সাবজেক্ট ওয়াইজ থাকে আর নোট দেখে বল, এখন তো শর্ট কোশ্চেন আনসার হয়। তাই আমি বলবো যে এর জন্য গলাকে যারা গান বাজনা করে ওদেরকে রেগুলার না হোক সপ্তাহে 5 দিন অন্তত রেওয়াজ করবে, এবং অতিরিক্ত রেওয়াজ করবে না, গলা চিৎকার করবে না, খাদে রেওয়াজ করবে, ভয়েস শক্তিশালী হবে, তাহলে ভালো গান গাইবে। ক্লাসিক্যাল চর্চা থাকলে, ক্লাসিক্যাল যে কোনো একটা রাগ নিয়ে তো বছর কেটে যায়। অজয় চক্রবর্তী তো বলেছিলেন, আমি ইমন গিয়েছি 1 বছর। আর এখন কি করে, আমরা যখন শেখাই না, আজকে ইমন শিখলো, হ্যাঁ পিরা কি না যে হয়ে গেছে, আর আমার ইমন শিখে হয়ে গেছে। এরা মনে করে কি এটা তো বন্দিশ, একটা রাগের বিস্তার, ঠিক না? এটাকে এই যে আমরা কি বলি, আর এই যে রেওয়াজটা, এটাকে অনেকটা স্বরলিপির মতো, যেমন বলতে আমি বলতে স্বরস্বরে কখ শিখে আমরা শিখি এই বর্ণের মতো, মানে প্রথম থেকে শুরু, প্রথম স্ট্যান্ডিং করে করে খাদের দিকে গলাটা যত নেবে ততই গলাটা বলিষ্ঠ হবে, সেটাই উপযোগী। আমরা যে বলি প্রথম আলাপ, একটু বলছি ব্যাখ্যা বলছি, ওরা জেনে যাবে। আলাপ হচ্ছে কি, আলাপ হচ্ছে আমাদের একটা বিয়ে ঠিক হলো, প্রথম কি হয়, ছেলে মেয়ের 2 পক্ষে এসে একজন আলাপ দেয়, আমি আলাপ দিলাম, তোমরা একটু যোগাযোগ করো, এই হচ্ছে আলাপ। গানের ক্ষেত্রে এটা হচ্ছে আলাপ। এই যে শুরু হলো, এটা হচ্ছে আলাপ, মানে আমরা একটা বিয়ের আলাপ দিই। তারপর হচ্ছে বিস্তার, বিস্তার মানে এইবারে ওই বাড়িতে মিষ্টি খাবে, এরা এই বাড়িতে মিষ্টি খাবে, ওরা ওদিকে গিয়ে আলোচনা করবে কি দেনা পাওনা, ছেলে কি করে মেয়ে কি করে, এ হচ্ছে বিস্তার হলো, এই বিস্তার শুরু হলো। আর লাস্টে আসবে কি, টান পোষক, দ্রুত সরগম, মানে তখন হচ্ছে এই টাইম হয়ে গেছে, বিয়ে বাড়ি ঠিক করো, ফুল আনো, অমুক করো, খাবার ক্যাটারিং ঠিক করো, এটা হচ্ছে টান। তো ঠিক জীবনটার মধ্যে প্রতিটা আমাদের জীবনে পদক্ষেপ কিন্তু এইভাবে চলে। তো গানেরও প্রথম আলাপ, বিস্তার, তারপরে সরগম হচ্ছে টান, দ্রুত করে সমাপ্তি, তারপরে তারানা ফারানা যা করে এইগুলি, এই হচ্ছে সিস্টেমেটিক। তো প্রত্যেকেই আমি একটা বলবো, যারা জুনিয়র আছে আমার, যারা কিছু জানতে চায়, তোমরা খুব ভালো করে চর্চা করো, একটু ভালো করে তৈরি হও। আরে তৈরি হতে তো আমার এখন 68 বছর বয়স হয়ে গেছে, 6 বছর থেকে গান শুরু, কিচ্ছুই শেখা হয়নি এখন, কিচ্ছু না, কিন্তু কি আনন্দ জানো গানে, মনটা অন্য একটা জগতে চলে যায়, অটোমেটিক ঈশ্বরের জায়গায় চলে যাবে তুমি, তোমার দেখবে ভক্তি চলে আসবে ভিতরে, সাধনা, তুমি নম্র হয়ে যাবে, অটোমেটিক নম্র হবে, ঝগড়া করতে ইচ্ছা হবে না, হইচই সহ্য হবে না, শান্ত হয়ে যাবে।
গানটা এমন একটা সঙ্গীত হ্যাঁ, একদম। ঈশ্বরের। মানুষ মনে বেদনা থাকলেও গানকে সঙ্গী করে, প্রেম থাকলেও গানকেই সঙ্গী করে আমরা গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। একদম গানকে আমরা সর্ব সময়ের সঙ্গী গান আমাদের। নিশ্চয়ই। তাহলে শেষ আরেকটা কিছু দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে লাস্ট এই বললাম, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি দৃষ্টি দাও প্রভু, নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও, যদি কর্ণ দাও প্রভু, অনাহত নাদ শুনি, তাই সুরে সুরে তারি প্রেমেরই জাল খানি বুনি, যেন তোমারই করুণায় আমারই রসনায় উছলে নাম সুরধ্বনি, যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে, তাপিত জলে করে স্নান, যদি কণ্ঠ দাও প্রভু তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যত হৃদয়ে তত ভাবে ফুটে ওঠে প্রাণের ভাষা, যত মত তত পথে খুঁজে ফিরি আলোর দিশা, আলোর বাণী ছড়িয়ে দিল ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে দুই এক হয়ে একই দেহে শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ। সত্যি অসাধারণ। কলিযুগে কেউ বলেন চৈতন্য মহাপ্রভু শ্রেষ্ঠ অবতার, কে বলেন রামকৃষ্ণ, সব এক, সবই এক, যে রাম সেই কৃষ্ণ। সত্যি ভগবানের তো কোনো তফাৎ হয় না, না, ঈশ্বর তো একটা, এটা দেখা যায় না, এটা অনুভব করতে হয়। সেই অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই গান দিয়ে আমরা কিছুটা সময় দর্শকদের আনন্দ দিলাম, আমরাও কিছু সময় উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু কিছুই জানি না, আবেগ থেকে বলি, কিছু ভুল ত্রুটি হলে আমাকে সবাই একটু ক্ষমা করবেন। সেই দর্শক বন্ধুরা এতক্ষণ সময় আপনাদের একটু গানে গানে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। আপনারা যদি একটু আনন্দ পেয়ে থাকেন, এটাই হলো আমাদের অনুষ্ঠানের সার্থকতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবারও দেখা হবে। নমস্কার।